পহেলগামে জিহাদি হামলার পর ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা বেড়েছে। উভয় দেশই সামরিক প্রত্যাঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান এবং ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। চারপাশে শুনশান নীরবতা, লাইন অফ কন্ট্রোলের এপার থেকে ওপারে চাপা উত্তেজনা। হঠাৎ ভারতীয় ভূখণ্ডে পড়ল ব্যালিস্টিক মিসাইল। পাকিস্তানের হাতে আছে গোপন এক অস্ত্র, আর সেই অস্ত্রের খবরেই ঘুমাতে পারছেন না ভারতের কর্মকর্তারা। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। পাকিস্তান নয়, এবার বাংলাদেশ আতঙ্কে ভুগছে ভারত। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত পাকিস্তান যখন সামনাসামনি, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়ে চিন্তায় ভারতের সামরিক বাহিনী। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে যেভাবে দুশ্মনে পরিণত করেছে নরেন্দ্র মোদী সরকার, এখন যদি বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারতের পরাজয় সুনিশ্চিত। স্বৈরাচারের 17 বছরে তারা নিজেদের প্রভু ভাবতে শুরু করেছিল, তবে এবার তাদের দৌড়ের ওপর রেখেছে নতুন বাংলাদেশ। ঢিল ছুড়লে তাদের দিকে ছুটে যাচ্ছে আস্ত ইট। বাংলাদেশের সাধারণ জনগণও এবার রুখে দাঁড়িয়েছে। সীমান্তের অহেতুক দাদাগিরি চলবে না, এবার দিল্লির হাসি একেবারে বন্ধ। উল্টো এসেছে কান্নার পালা। এই তল্লাচি আর তাবেদার বলে কেউ নেই। যুদ্ধের আশঙ্কা হচ্ছে পাকিস্তানের সাথে, কিন্তু বাংলাদেশের সীমান্তেও ভারতের যে অবস্থান বা এই যে এখন আমরা আজকের ভিডিওতে যে তথ্যগুলো দিতে যাচ্ছি, এটা স্পষ্ট প্রমাণ করে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসকে পাকিস্তানের দোসর হিসাবে কিন্তু ভারত এখানে ভাবছে। ইভেন রাইট নাও বাংলাদেশে এন্টি ভারত যে সেন্টিমেন্ট আছে সেটাকেও তারা কতটুকু সিরিয়াস নিচ্ছে। পাশাপাশি ডক্টর ইউনূসকে নিয়ে তো তাদের নানান অভিযোগ আছেই। চলমান অস্থিরতার মধ্যে বাংলাদেশ সীমান্তেও নজরদারি, নিরাপত্তা জোরদারে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি তৎপর এই মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই চ্যালেঞ্জের কেন্দ্রে আছেন একজন অপ্রথাগত নায়ক, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মুখে শান্তির কথা বলেন, কিন্তু চোখে আগুন। তার কণ্ঠে নেই উচ্চকিত হুঙ্কার, নেই কোনো হুমকি, কিন্তু বিশ্বমঞ্চে আজ তার প্রতিটি বাক্য ছড়িয়ে দিচ্ছে অস্থিরতা, বিশেষ করে ভারতের দিল্লি নগরী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। মিমিত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশের বিষয় দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ওখানে সূর্য ওঠে, কিন্তু সীমান্তে কখনো সন্ধ্যা নামে না। সেখানকার নীরবতা শুনে চৌকিদারের পায়ের শব্দ। সেই চৌকিদার আগ্রাসী আধিপত্যবাদী এবং হতাশ। স্বৈরাচারের 17 বছরে তারা নিজেদের প্রভু ভাবতে শুরু করেছিল, তবে এবার তাদের দৌড়ের ওপর রেখেছে নতুন বাংলাদেশ। ঢিল ছুড়লে তাদের দিকে ছুটে যাচ্ছে আস্ত ইট। বাংলাদেশের সাধারণ জনগণও এবার রুখে দাঁড়িয়েছে। সীমান্তের অহেতুক দাদাগিরি চলবে না, এবার দিল্লির হাসি একেবারে বন্ধ। উল্টো এসেছে কান্নার পালা। এই তল্লাচি আর তাবেদার বলে কেউ নেই। সীমান্তে কাঁটাতার পোতা থেকে বাংলাদেশিদের ধরে নেওয়ার পুরনো খেলা আর খেলতে পারছে না ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের রুখে দিচ্ছে, রুখে দাঁড়াচ্ছে সাধারণ জনগণ, গর্জে উঠছে সারা বাংলাদেশ। তাই তারা খেয়ে তেরামো ভুলতেই হচ্ছে বিএসএফ কে। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার বুদ্ধি নিয়ে ঢাকাকে কাবু করতে পারছে না দিল্লির দাঙ্গাবাজরা, উল্টো তারা আটকে যাচ্ছে পায়ে পায়ে। কুলকিনারা করতে না পেরে এবার তারা পিঠ বাঁচানোর এক ভিন্ন তরিকা আবিষ্কার করেছে। এবার বিএসএফ বাংলাদেশ ও পাকিস্তানের টানা ভুলতে নিজেদের বাড়াভাতে নিজেরাই ছাই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএসএফ এর জন্য গঠন করা হচ্ছে 16টি নতুন ব্যাটালিয়ন। একই সঙ্গে স্থাপন করা হবে 2টি ফরওয়ার্ড হেডকোয়ার্টার। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এটি শুধু বাহিনীর সাংগঠনিক সম্প্রসারণ নয়, এটি তাদের আতঙ্ক কাটানোর চেষ্টা। কারণ সরকারের কোনো উদ্যোগ বিএসএফ কে আর শান্তি দিতে পারছে না। জানা গেছে নতুন গঠন করা প্রতিটি ব্যাটালিয়নে 1000-এরও বেশি জওয়ান থাকবে। নতুন এই ইউনিটগুলোতে মোট 17,000 সদস্য যুক্ত হবেন। বর্তমানে বিএসএফ এর মোট 193টি ব্যাটালিয়ন রয়েছে। প্রস্তাবিত 16টি ব্যাটালিয়নের অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানানো হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে জম্মু এবং মিজোরামে 2টো ফিল্ড কমান্ড হেডকোয়ার্টার গড়ে তোলার অনুমোদনও দেওয়া হয়েছে। জম্মুর ঘাঁটি মূলত ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের নজরদারি বাড়াবে। অন্যদিকে মিজোরামের ঘাটে বিশেষভাবে নজর দেবে ভারত বাংলাদেশ সীমান্তের ওপরে। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারত পূর্ব সীমান্তে সতর্কতা জোরদার করেছে। পাশাপাশি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানি সীমান্তেও কড়াকড়ি বাড়ানো হয়েছে।
বর্তমানে বিএসএফ ৬,৭২৬ কিলোমিটার সীমান্ত পাহারা দেয়। এর মধ্যে পাকিস্তান সীমান্ত ২,২৯০ কিলোমিটার এবং বাংলাদেশ সীমান্ত ৪,০৯৭ কিলোমিটার। এই বিশাল পরিসরের নজরদারির জন্য বিএসএফ এর রয়েছে ১,৭৬০টি সীমান্ত পোস্ট। উল্লেখযোগ্য বিষয় হলো, এই দুই সীমান্তের প্রায় ১,০৪৭ কিলোমিটার এখনো কাঁটাতারহীন, যা নদী, পাহাড় ও বনাঞ্চলের মধ্য দিয়ে গেছে। ফলে প্রযুক্তি নির্ভর নজরদারি এবং জনবল সংকটে ভুগছে বিএসএফ। বিএসএফ জানিয়েছে, নতুন ব্যাটালিয়নগুলোর জন্য পুরুষ ও নারী সদস্য নিয়োগ শুরু হবে শিগগিরই। প্রশিক্ষণ চলবে দ্রুত গতিতে। ৫ থেকে ৬ বছরের মধ্যে এই ইউনিটগুলো পুরোপুরি গঠন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের একটা অংশ মনে করছেন, বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়ায় স্মরণকালের সবচেয়ে বড় বিপদে পড়েছে ভারত। চারদিকে তাড়া খেয়ে তারা এখন বড় কোণঠাসা। হাসিনাও নেই, কোনো বান্ধবও নেই। এবার ভারতকে কে দেবে আশা, কে বা দেবে ভরসা? গোলাম হোসেন, ভারতের আকাশে আজ বড় দুর্যোগের ঘনঘটা। সন্ধ্যা ৭টা, রাজধানীর আকাশে ঘন মেঘ, চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। কিন্তু এই নিস্তব্ধতা নিছক রাত্রির ঘুম নয়, এ এক উথাল পাথাল অপেক্ষা। বাতাসে ভাসছে কিছু অদৃশ্য শব্দ, বিপ্লবের, প্রতিজ্ঞার আর প্রতিশোধের। তেজগাঁওয়ের সামরিক বিমান ঘাঁটিতে আলো জ্বলছে এখনো। গোপন বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। শহরের প্রাচীন অলিগলিতে ভেসে বেড়াচ্ছে লাল সবুজের পতাকা, যেটা এখন আর কেবল একটি দেশের পরিচয় নয়, এটা এখন এক ঘোষণা, এক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের কেন্দ্রে আছেন একজন অপ্রথাগত নায়ক, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মুখে শান্তির কথা বলেন, কিন্তু চোখে আগুন। তার কণ্ঠে নেই উচ্চকিত হুঙ্কার, নেই কোনো হুমকি, কিন্তু বিশ্বমঞ্চে আজ তার প্রতিটি বাক্য ছড়িয়ে দিচ্ছে অস্থিরতা, বিশেষ করে ভারতের দিল্লি নগরীতে। মাত্র ১ বছর আগেও বাংলাদেশ ছিল ভয় আর দমননীতির পড়াল ছায়ায়। শেখ হাসিনার প্রায় ২ দশকের শাসন তখন নিজের শেষ চ্যাপ্টারে পৌঁছেছে। দ্রব্যমূল্য, দুর্নীতি, স্বজনপ্রীতি আর ভারত নির্ভর পররাষ্ট্রনীতিতে জনগণের ক্ষোভ তুঙ্গে। ২০২৪ সালের মাঝামাঝি এক তরুণ প্রজন্মের অভ্যুত্থানে সেই ক্ষমতা কাঠামো ভেঙে পড়ে। দেশে গঠিত হয় এক অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে আসেন এক অপ্রত্যাশিত নাম, নোবেলজয়ী ডক্টর ইউনূস। রাজধানীর গণ্ডির বাইরের এই মানুষটি একঝাঁক প্রফেশনাল, সেনাবাহিনী ও নাগরিক নেতৃত্বকে সঙ্গে নিয়ে শুরু করেন এক নতুন অভিযাত্রা। গণতন্ত্রের পথে ফেরার প্রতিশ্রুতি থাকলেও তার ভাষা একেবারেই নতুন, সাহসী, সুসংহত এবং বহুদিনের অবদমিত জাতীয় আত্মসম্মানের প্রতিচ্ছবি। কিছুদিন আগে কুর্মিটোলায় বিমান বাহিনীর এক অভ্যন্তরীণ সভায় তিনি একটি ছোট বক্তব্য দেন। তবে সেই বক্তৃতার ঢেউ ভারত মহাসভা পর্যন্ত পৌঁছে গেছে। ইউনূস বলেন, আমি যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ মানবতার পরাজয়। কিন্তু এমন এক অঞ্চলে আমরা বাস করি যেখানে যুদ্ধ আমাদের ঘরের দরজায় কড়া নাড়ে। তাই প্রস্তুতি নিতে হবে, আর সেই প্রস্তুতি হবে সর্বোচ্চ মাত্রার। পরাজয় এখানে কোনো অপশন না। এই কথাগুলো যেন ঘুম ভাঙিয়ে দিয়েছে দিল্লির ক্ষমতা কেন্দ্রগুলোকে। কিছু মিডিয়া হাউস তৎক্ষণাৎ শিরোনাম বানিয়েছে, বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। কেউ কেউ তো সরাসরি বলছে ইউনূস ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান প্রস্তুত করছেন। দিল্লির প্রতিক্রিয়া ছিল চেনার ঢঙে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। এনডিটিভির একটি অনুষ্ঠানে এক সাবেক ভারতীয় সেনাপ্রধান বলেন, বাংলাদেশের ভেতরে যা ঘটছে তা অভ্যন্তরীণ বিষয়, কিন্তু যদি তারা সীমান্তে উত্তেজনা বাড়ায়, ভারত প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, ভারতের মূল আতঙ্ক হল এই নতুন বাংলাদেশ, যার নতজানু নয়, যা কেবল ভাষণ নয়, কার্যকর প্রতিরোধ গড়ে তুলছে। বিশেষ করে ভারত চীন উত্তেজনার মাঝখানে বাংলাদেশের একটি নিরপেক্ষ কিন্তু শক্তিশালী অবস্থান ভারতকে উদ্বিগ্ন করছে। ঢাকার তরফ থেকে সম্প্রতি তুরস্ক ও চীনের সঙ্গে কিছু সামরিক প্রযুক্তিগত সমঝোতা হয়েছে, যার মধ্যে ড্রোন ও সাইবার প্রতিরক্ষা প্রযুক্তির বিষয়টিও আছে। নতুন অন্তর্বর্তীকালীন সরকার জানে, প্রতিবেশীকে শত্রুতে পরিণত করলে উন্নয়ন সম্ভব নয়, কিন্তু তার মানে এই নয় যে আত্মসম্মান বিসর্জন দেওয়া হবে। প্রফেসর ইউনূস সরকার শান্তির কূটনীতি চালাচ্ছে, কিন্তু নিজেদের ভূ রাজনৈতিক অবস্থান আরও শক্ত করছে। জাতীয় প্রতিরক্ষা নীতিতে উল্লেখ এসেছে, বাংলাদেশ কারো দয়া চায় না, চায় সম্মান। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর মধ্যে যে সমন্বয় দেখা যাচ্ছে তা নজিরবিহীন। ড্রোন প্রযুক্তি ও স্যাটেলাইট নির্ভর নজরদারি বাড়ানো হচ্ছে। চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে নতুন সামরিক স্থাপনার খবরও ছড়িয়েছে, যদিও সরকার সরাসরি কিছু বলেনি। বিশেষজ্ঞদের মতে ভারতের সামনে এখন দুটি পথ। এক, নতুন বাংলাদেশকে সম্মান জানিয়ে এক সমমর্যাদার সম্পর্ক গড়া। দুই, আগের মতো আধিপত্যের মনোভাব ধরে রেখে পরিস্থিতিকে আরো বিপজ্জনক করে তোলা। তবে বাংলাদেশ এবার প্রস্তুত, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক ও সামরিকভাবে। ডক্টর ইউনূস স্পষ্ট করে দিয়েছেন, আমরা মাথা উঁচু করে থাকব, প্রয়োজনে ঝুঁকি নেব, কিন্তু আর পেছনে ফিরব না।
রাত আরো ঘন হচ্ছে। ঢাকার অলিগলিতে এখনো আলো জ্বলছে, কোথাও রাষ্ট্রীয় পরিকল্পনা, কোথাও জনগণের উদ্দীপনা। বাতাসে ঝুলছে এক প্রশ্ন, এই উত্তেজনা কূটনীতির টেবিলে গিয়ে থামবে নাকি সীমান্তে বুলেটের হিসাব খুলবে? দিল্লির এক উচ্চপদস্থ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বাংলাদেশকে এবার নতুন চোখে দেখার সময় এসেছে। কিন্তু তারপরেও শোনা যাচ্ছে ফিসফিসানি। ইউনূস কি কেবল একজন নেতা নাকি এক বিপ্লবের শুরু? আকাশে লাল সবুজ পতাকা উড়ছে এখনো। নিচে দাঁড়িয়ে এক জাতি যার চোখে ঘুম নেই কিন্তু সাহস আছে। আর দূরে দিল্লিতে হিন্দুত্ববাদী মোদির সেই পুরনো প্রাসাদে কারো চোখে ঘুম নেই, ভয়ের ছায়ায় তারা অপেক্ষা করছে। এই বাংলাদেশ অচেনা, দুর্দমনীয়। শুধু সময়ই বলবে এই গল্প শেষ হবে আলোয় না অন্ধকারে। তবে একটা জিনিস নিশ্চিত, প্রফেসর ইউনূসের নতুন বাংলাদেশ আর পিছু হটবে না। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। পাকিস্তান নয়, এবার বাংলাদেশ আতঙ্কে ভুগছে ভারত। কাশ্মীরের জঙ্গি হামলা ইস্যুতে ভারত পাকিস্তান যখন সামনাসামনি, তখন প্রশ্ন উঠেছে বাংলাদেশের ভূমিকা নিয়ে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি হবে তা নিয়ে চিন্তায় ভারতের সামরিক বাহিনী। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশকে যেভাবে দুশ্মনে পরিণত করেছে নরেন্দ্র মোদী সরকার, এখন যদি বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নেয় তাহলে ভারতের পরাজয় সুনিশ্চিত। হ্যাঁ, ভারতীয় সাবেক সেনা চিফ বলছে, ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশ একটি বড় ফ্যাক্টর। অতীতে ভারত পাকিস্তানকে হারাতে পেরেছিল কারণ বাংলাদেশের নিরপেক্ষ অবস্থান, অথবা ভারতকে সমর্থন করেছিল। তবে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বাংলাদেশকে গোলাম বানাতে গিয়ে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে দুশ্মনে পরিণত করেছে ভারত। বর্তমান উত্তেজনায় তাই ভারত পাকিস্তান যুদ্ধের ফলাফল নির্ধারক হয়ে উঠতে পারে বাংলাদেশ। পাকিস্তানের সমর্থনে যদি বাংলাদেশও যুদ্ধ ঘোষণা করে তাহলে সেভেন সিস্টার্স এবং জম্মু কাশ্মীর দুটোই হারাবে ভারত। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বৈশালী রক্তপাত দীর্ঘ সময় মনে রাখবে ভারত। সবুজ উপত্যকায় একের পর এক নিরাপরাধ পর্যটকের লাশ ফেলে দেওয়া হলো ধর্মের বিচারে। কিভাবে বদলা নেবে ভারত তা নিয়ে আলোচনা চলছে দফায় দফায়। চলছে মহড়াও। পাকিস্তানও যে আশঙ্কায় ভুগছে তা তাদের নেতা মন্ত্রীদের গলাতে স্পষ্ট। তবে উত্তর পশ্চিম প্রান্তের পাশাপাশি নজর রাখতে হচ্ছে দেশের পূর্ব সীমান্তে। কারণ ৭১-এ জন্ম নেওয়া বাংলাদেশের চরিত্র তার আগের মতনই। হামলার জবাব বা মৃত্যুর বদলা নিয়ে যখন নর্থ ব্লকে মিটিং এর পর মিটিং চলছে, তারই মধ্যে বাংলাদেশের সঙ্গে বাঁধন আরো পোক্ত করার কথা বলছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মোহাম্মদ আসিফের সেই বার্তা যেন দীর্ঘদিন পর কাছে পাওয়া বন্ধুর মতো। ভারত পাক অশান্তির আবহের মাঝে সাম্প্রতিক এক অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগী হয়ে কাজ করার কথা শোনা গিয়েছে তার মুখে। আসিফের মুখে শোনা গিয়েছে হিস্টোরিক্যাল টাইম বা অতীতের বন্ধনের কথা। অথচ ৭১-এ কি হয়েছিল সেই স্মৃতি আজও টাটকা। ৫৪ বছর পর সেই পাকিস্তান বলছে বন্ধুত্বের কথা, সুসম্পর্কের কথা। হাসি মুখে সাড়া দিচ্ছে বাংলাদেশও। নেতা মন্ত্রিতা ভরা অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার বলছেন, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব নাকি খুবই জরুরি। ভারত পাক নয় সংঘাতে বাংলাদেশের ভূমিকা ঠিক কি হবে তাহলে? ঢাকায় পা রাখার কথা ছিল পাক বিদেশ মন্ত্রী। হয়তো মান ভাঙাতেই বাংলাদেশে যেতে চেয়েছিলেন খোদ পাকিস্তানের বিদেশ মন্ত্রী ইশাকদার। তবে পেহেলগাঁও হামলার পর ভারত যেভাবে জবাব দিতে তৈরি হচ্ছে তাতে একটু থমকে গিয়েছেন তিনি। আপাতত ঢাকা সফর বাতিল করে দিয়েছেন দা। তবে এটুকু স্পষ্ট যে তলে তলে ঘনিষ্ঠতা বাড়ছে। কি এমন করতে পারে বাংলাদেশ? বিএসএফ এর প্রাক্তন ডিআইজি স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনা চলে যাওয়ার পর যা পরিস্থিতি তৈরি হচ্ছে তা ভারতের জন্য খুব একটা সুখকর নয়। তিনি মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশ ৭০০ অভিযুক্তকে জেল থেকে ছেড়ে দিল মিথ্যে কথা বলে। ৯০ জন চরমপন্থীকেও ছেড়ে দেওয়া হয়েছে। এই কয়েকটা মাসে বাংলাদেশ পাকিস্তানের খুব ঘনিষ্ঠ হয়ে পড়েছে। আর শুধুই যে জাহাজে করে খাবার এলো তাই নয়, পাক সেনা কর্তারা বাংলাদেশে ঘুরে গিয়েছে সমীর মিত্রের মতো। ওয়েস্টার্ন কমান্ডকে সমানভাবে সজাগ থাকতে হবে, কারণ বাংলাদেশ একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। কার্গিল যুদ্ধের সময়কার কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বাংলাদেশ কোনোভাবেই নাক গলায়নি, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। এখন বাংলাদেশ সম্পূর্ণভাবে ইসলামাইজড। তার মতে আরো গুরুত্ব দিয়ে ডিল করতে হবে। ১৯৯৮ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ হয়। সেই সময় বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকায় ভারত সেই যুদ্ধে সহজে পাকিস্তানকে পরাস্ত করতে পেরেছিল। তবে ছাত্র জনতার নতুন বাংলাদেশকে গোলাম রাষ্ট্র বানাতে গিয়ে দুশ্মনে পরিণত করেছে ভারত। স্বৈরাচারীদের সমর্থন করতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন সরকারকে উৎখাত করতে করে গিয়েছে একের পর এক ষড়যন্ত্র। এমন অবস্থায় ভারতের বিরুদ্ধে বদলা নিতে পাকিস্তানের সমর্থনে বাংলাদেশ চলে গেলে
ভারতীয়দের পরাজয় সুনিশ্চিত। এতদিন আমরা যা বলে এসেছি, এবার ভারতের সাবেক সেনা কর্মকর্তারাও একই কথা বলছে। ভারত পাকিস্তান যুদ্ধে বাংলাদেশের কোন দেশকে সমর্থন করা উচিত? বেশ কিছুদিন লন্ডনে থাকার পর বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন। এই ভিডিও আপনারা যখন দেখছেন তার অল্প কিছুক্ষণের মধ্যেই তার দেশে অবতরণ করার কথা। আমরা জানি তিনি ওখানে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং যেসব ছবি আমাদের সামনে তিনি ফেরার সময় আমাদের সামনে এসছে, ভিডিও এসছে, তাতে মনে হলো তিনি তুলনামূলকভাবে অনেকটাই ভালো আছেন। কিন্তু তিনি যে রোগে আক্রান্ত, তিনি আসলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এটা বলা যাবে না। যেহেতু তিনি দেশে আসছেন, এটা একটা অসাধারণ ভালো খবর। কেউ কেউ তিনি দেশে বাইরে যাওয়ার সময় বলার চেষ্টা করেছিলেন -2 কার্যকর হয়ে গেছে, শেখ হাসিনা পালিয়েছেন আর বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গেছেন, তাকে আর আসতে দেওয়া হবে না। তিনি ফিরে আসছেন, ফিরে আসবেন, আমরা তাকে ওয়েলকাম করি। আমি জানি না তিনি ঠিক পলিটিক্যালি কতটা অ্যাক্টিভ হয়ে উঠতে পারবেন। এই আলাপটা অনেকে করছেন, অনেকে আমাকে 2-3টা টকশোতে এর মধ্যে জিজ্ঞেস করা হয়েছিল তিনি আশাটা কেমন হবে তার দলের জন্য। আমরা জানি জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, তিনি দেশে আসেননি, এখনও তিনি কবে আসবেন আমরা নিশ্চিত নই। এই সময়টাতে দেশে বেগম খালেদা জিয়া অনিবার্যভাবেই তার দলে খুবই গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারবেন। আমরা এই যোগাযোগের যুগে বসবাস করেও, ফোনে বা ভিডিও কলেও মুহূর্তে মুহূর্তে কানেক্টেড থাকতে পারলেও সরাসরি থাকা, সরাসরি যোগাযোগের আসলে বিকল্প সেই অর্থে নেই। সুতরাং বেগম খালেদা জিয়া দেশে ফিরে এসে যদি মোটামুটি অসুস্থ থাকেন, অতটুকু দায়িত্ব যদি নিতে পারেন, এটা তার দলের জন্য খুবই খুবই পজিটিভ ব্যাপার হবে। এবং তার এই ফিরে আসা নিয়ে বিএনপি খুব চমৎকার একটা জেস্চার দেখিয়েছে, সেটা হলো তার সমর্থকদেরকে রাস্তায় থাকতে বারণ করেছে। কারণ এসএসসি পরীক্ষা আছে, তাদের বিপদের কথা, তাদের ঝুঁকির কথা, কারণ জ্যাম লেগে গেলে তারা টাইমলি হলে পৌঁছতে পারবেন না। রীতিমতো দলের মহাসচিব আহ্বান জানিয়েছেন যেন তারা এটা অ্যাভয়েড করেন। এটা চমৎকার একটা কালচারের নজির হবে, আমি এভাবে বলতে চাই। এবং প্রচুর কাভারেজ, সব জায়গা বেগম খালেদা জিয়া ময় হয়ে গেছে এবং হয়তো বাড়াবাড়িও আছে আমি মনে করি। কোনো কোনো পোর্টাল তার প্লেন কোন রুটে আসছে সেটার ট্র্যাকার লাগিয়ে দিয়ে দেখাচ্ছেন তিনি কোন জায়গাগুলো হয়ে আসছেন। আমি ধারণা করি শেখ হাসিনার সময় মিডিয়াগুলো যেটায় পরিণত হয়েছিল, তারা এখন তাদের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি আশা করি বিএনপি সতর্ক থাকবে এই ব্যাপারগুলো থেকে, খুবই সতর্ক থাকবে। যে মিডিয়াগুলো তারেক রহমানের বিরুদ্ধে ভয়ঙ্কর মিথ্যাচার দিয়ে পোস্ট দিয়ে স্টিক করে রেখেছিল, তারাই এখন তারেক রহমানের বিরুদ্ধে কে কী করেছিল সেসব আনছে সামনে। আমরা চিনে রাখছি, আমি আশা করি বিএনপি চিনে রাখবে। আমাদের ভবিষ্যতের সাথে এই দলটা জড়িত, আমাদের এই মুহূর্তে মাঠের সবচেয়ে বড় দল এবং এর আশপাশে আর কেউ নেই এবং একটা ফেয়ার ইলেকশনে তারা ক্ষমতায় যাবেন এই পরিস্থিতি প্রায় নিশ্চিত। সুতরাং বিএনপিকে এই ব্যাপারগুলো খেয়ালে রাখতে হবে। যাই হোক, আমি আসলে এই ছোট্ট ইন্ট্রোটা দিয়ে মূলত আমি আমার একটা পুরনো ভিডিও জুড়ে দিতে চাইছি, বেগম খালেদা জিয়াকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি। কয়েক মাস আগে তিনি যখন তার লিভার ট্রান্সপ্লান্টের প্রবাবিলিটি প্রায় নেই বা শেষ হয়ে গেছে, তার যে ফিটনেস এবং যে বয়স, তার যে কন্ডিশন, সেটার উপরে ভিত্তি করে যখন বলা হয়েছিল, তখন ভিডিওটা করা যেখানে আমি বলতে চেয়েছি শেখ হাসিনা পতনের সাথে আমরা অনেককে অনেকভাবে দেখি, অনেকে ক্রেডিট ক্লেম করছেন, করেন, অনেকেরই ক্রেডিট আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুভমেন্টে অত্যন্ত ডিসাইসিভ, অত্যন্ত অত্যন্ত সিগনিফিক্যান্ট রোল প্লে করা মানুষ বেগম খালেদা জিয়া। আমাদের এইটুকু মনে রাখা জরুরি হবে। আমি এটা নিয়ে মুভমেন্টে খুব অল্প কিছুদিনের মধ্যেই, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার অল্প কিছুদিনের মধ্যে আরেকটা ভিডিও করেছিলাম, কোনো একদিন সেটাও আবার আপনাদের সামনে আনবো। কিন্তু আমি এটুকু বলি, বাংলাদেশ আর সব দেশের মতো হয়ে যায়নি, স্বৈরাচারের শেষ পর্যন্ত পতন হয়েছে কারণ বিএনপি নামের দলটা ছিল, কারণ ক্রমাগত বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে গেছে এবং তার নেতৃত্বে বেগম খালেদা জিয়া ছিলেন যতদিন তিনি জেলের বাইরে ছিলেন। এবং সেই সময় থেকে এবং জেলে চলে যাবার পরের সময় থেকে জনাব তারেক রহমান যেভাবে এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন, নাহলে আমরা কম্বোডিয়া হয়ে যেতাম। কম্বোডিয়া তো ঠিক শেখ হাসিনা যা চেয়েছিলেন সেটাই করতে পেরেছে, শেখ হাসিনা ফেল করেছেন। হুন সেন দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, প্রায় 3 দশক। তারপর তার ছেলের কাছে ক্ষমতা দিয়ে পরবর্তী উত্তরাধিকার নিশ্চিত করেছেন হুন ম্যানেটের কাছে। কেন পারলেন? কারণ তাদের যে বিরোধী দল ছিল সেটাকে তিনি ক্র্যাকডাউন করতে পেরেছিলেন এবং ওই দলটা টিকে ছিল না। ফলে হুন সেন একচ্ছত্র কর্তৃত্ববাদী হয়ে উঠতে পেরেছিলেন এবং তাকে অ্যাপারেন্টলি কারোর সাথে ওই লড়াইয়ে নামতে হয়নি। বিএনপি লড়াইটা করে গেছে এবং এই লড়াইয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, নিজের জীবনের তোয়াক্কা না করে, জীবের আয়ু কমে যাওয়ার ঝুঁকি নিয়ে বেগম খালেদা জিয়া লড়াই করেছেন। আমার মনে হয় তাকে আমাদের ইতিহাসে এই জায়গাটা দিতেই হবে। আমি আমার ওই ভিডিওটা জুড়ে দিচ্ছি, সেখানে আমি আমার এই ব্যাপারে আমার যে হাইপোথিসিস সেটা বিস্তারিত বলেছি। আশা করি যারা আগে শোনেননি শুনবেন তারা। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেছেন, সেখান থেকে আমেরিকায়ও যাওয়ার কথা ছিল তার। আমরা জানি সেখানে যাওয়ার পরপরই তিনি লন্ডনের একটা বিখ্যাত ক্লিনিকে ভর্তি হয়েছেন এবং সেখান থেকে বেশ খারাপ একটা খবর এসছে। এই ধরনের খবর এক ধরনের অনুমিতই ছিল। আমি প্রায় একটা কথা বলি, আগে অনুমান করে বলেছি, আজ আমাদের সামনে মোটামুটি খবরটা আছে, সেটার ভিত্তিতেই বলছি। বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রের গণতন্ত্রের জন্য এক বিরাট আত্মত্যাগ করেছেন। আমি একটু নিউজের অংশটা পড়ি। সমকাল একটা রিপোর্ট করেছে, যেটা হেডলাইন হচ্ছে খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন সম্ভব হচ্ছে না।
এখানে এভাবে লেখা হচ্ছে, আজ মঙ্গলবার সন্ধ্যায় লন্ডন থেকে এক চিকিৎসক জানান খালেদা জিয়ার শরীরে নতুন যে জটিলতা তৈরি হয়েছিল তা অনেকটা কেটেছে। বলা যায় পরিস্থিতি উন্নতির দিকে। তার শারীরিক এই অবস্থায় লিভার প্রতিস্থাপন সম্ভব নয়। এটা ঝুঁকিপূর্ণ কাজ, স্বাস্থ্যের অনেক দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে হয়। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল থাকলে অনেক জটিলতা রয়ে গেছে, বয়সও বড় ফ্যাক্টর। তিনি বলেন শারীরিক সক্ষমতা যখন ভালো ছিল তখন বিদেশে নিয়ে গেলে একটা সুযোগ থাকতো, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালে যখন চিকিৎসাধীন ছিলেন তখন মেডিকেল বোর্ড বারবার তাগাদা দিয়েছিল উন্নত চিকিৎসার বিদেশ পাঠাতে, সেটি সম্ভব হয়নি। আমি অনেকবার এই কথাটা বলেছি, যখন উনি বিদেশে যাচ্ছিলেন তখনও সেটা হচ্ছে তার সম্ভবত লিভার ট্রান্সপ্লান্ট করার স্কোপ হবে না, তার যে বয়স, এটা একটা বড় ব্যাপার। একই সাথে তার আরও অনেকগুলো রোগ আছে, তার হার্টের সমস্যা আছে বা অন্যান্য যেগুলো আছে ওগুলো খুব এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না। কিন্তু তার এই লিভার ট্রান্সপ্লান্ট যদি আজ থেকে 5 বছর 6 বছর আগে হতো, 7 বছর আগে হতো, আরও আগে হতো, তাহলে কি দাঁড়াতে পারত? খুব ভালো সম্ভাবনা থাকতে একটা লিভার ট্রান্সপ্লান্ট হবে এবং সেটা ওনার জীবন আয়ুষ্কাল আরও বেশ খানিকটা বাড়িয়ে দেবে। আমরা যারা জানি বেসিকটুকু হচ্ছে লিভারের সিরোসিস যখন হয়, লিভার ইনফ্লামেশন থেকে লিভারের সেলগুলো নষ্ট হতে থাকে এবং ওটা এক ধরনের টিস্যু দিয়ে তৈরি হয় যেটা আসলে লিভার সেলের মতো কাজ করতে পারে না। যখন ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়, একটা অংশ দিয়ে দেয়া গেলেই এটা খুবই লিভারের পুরো অংশ দরকার হয় না, একটা অংশই মানুষের শরীরের প্রয়োজনীয়তা মেটাতে পারে, তখন সেই লিভার তাকে বাঁচিয়ে রাখতে পারে খুব চমৎকারভাবে। সেই সুযোগটা শেষ হয়ে গেল। কেন সুযোগটা শেষ হয়ে গেল? কারণ তিনি আপোষ করেননি। কথাটা বহুবার বলছে, আবার বলা দরকার, বারবার বলা দরকার, কারণ আমি মনে করি ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকা উচিত। আমি বিশ্বাস করি সেটা হবে। এর মানে এই নন তিনি ভুল ত্রুটির ঊর্ধ্বে। তিনি রাজনৈতিক নেতা হিসাবে তার এক ধরনের রোল আছেন, রাজনৈতিক নেতা হিসাবে একটা দলের প্রধান হিসাবে তার নিশ্চয়ই ব্যর্থতা আছে। তিনি 3 বার ক্ষমতায় ছিলেন, টেকনিক্যালি একবার তো আসলে অল্প কিছু দিনের জন্য, মূলত 2 বার রাষ্ট্রের ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। প্রথমবার, দ্বিতীয়বার, 2 বারই নিশ্চয়ই তিনি অনেক ভুল করেছেন, বিশেষ করে প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারে ভুলের পরিমাণ বেশি ছিল। সব কিছু বিবেচনায় নিয়ে বলছি, তারপরও গণতন্ত্রের লড়াইয়ের জন্য তার নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ধাপে ধাপে তিনি যা করেছেন সেটা। এই আলাপগুলো করা দরকার, কারণ জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর বিশেষ করে স্টুডেন্টদের দিক থেকে প্রথম দিকে তারা আস্তে আস্তে তাদের সেই অবস্থান থেকে হয়তো সরে আসছেন কিছুটা। ক্রেডিট ক্লেম করা শুরু হয়েছে যে শেখ হাসিনার পতনের পেছনে ক্রেডিট কার? বিএনপি পারে নাই, বিএনপি 28 অক্টোবর পারে নাই, এতদিন পারেন নাই, এতদিন কেন মানুষ নামে নাই, এসব প্রশ্ন করা হয়েছিল এবং এখনো করা হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের ঐক্যের ফাটল তৈরি হওয়ার পেছনে এটাও বড় ফ্যাক্টরগুলোর একটা। যাই হোক, সেটা অন্য আলোচনা, আজ সেখানে যাচ্ছি না। কিন্তু একাধিক ভিডিও করেছি, বিশেষ করে মুভমেন্টের পর যখন খুব অল্প সময়ের মধ্যে ক্রেডিট ক্লেম করা শুরু হয়, ইনডিরেক্টলি একজন কথিত মাস্টার মাইন্ডকে সামনে আনা হয় এবং তিনি নিজেও তার বক্তব্যে এই একই ধরনের দাবি ইনডিরেক্টলি করেন, তখন এটা যে সেই কাজ নয়। এবং শুধু সেটা না, বিএনপির মতো একটা দল কিভাবে এই মুভমেন্টটাকে, বিশেষ করে শেখ হাসিনা বিরোধী লড়াইটাকে ধরে রেখেছিল, কি কি কারণে তাদের বিরাট অবদান আছে, সেই আলাপ করেছি। বিএনপিও নয়, জামাত একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে 15 সাল পর্যন্ত। একটা পর্যায়ে তারা থেমে গিয়েছিল, কিন্তু একটা পর্যায়ে পর্যন্ত তারা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল, বিশেষ করে তাদের নেতাদের যখন যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল তখন। আর আমরা অন্যান্যদেরকেও ছোট করবো কেন, সংখ্যায় হয়তো কম, কিন্তু তারপরও মানে জনসংখ্যার দিক থেকে বলছি, সমর্থক সংখ্যার দিক থেকে বলছি, কর্মী সংখ্যার দিক থেকে বলছি কম, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল তারপরও মাঠে ছিল। গণতন্ত্র মঞ্চ খুব ভাইব্রেন্টলি মাঠে ছিল, তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। ইভেন এই 24 সালের শেষের অংশেও যখন নির্বাচনের আগে আর কেউ মাঠে ছিল না, তখন গণতন্ত্র মাঠে ছিল, গণতন্ত্র মঞ্চ মাঠে ছিল। যে কথাটা বলছিলাম, এটা একটা লম্বা লড়াইয়ের ইতিহাস। কিন্তু বেগম খালেদা জিয়ার জায়গাটা কোথায়? আমি এভাবে যদি বলি যে 14 সালে নির্বাচনে যাননি তিনি, তার উপরে যথেষ্ট ইনফ্লুয়েন্স ছিল। কেউ কেউ বলেন উনি 14 সালে নির্বাচনে গেলে ভালো করতেন, কারণ এর আগে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ফেয়ার হয়েছিল এবং আওয়ামী লীগ হেরেছিল বিএনপির কাছে। বলে অনেকে বলছেন যে শেখ হাসিনা কি যেন মিনিস্ট্রি দিতে চেয়েছে, এগুলো নিলে বিএনপি জিতে যেত। আমি একেবারেই মনে করি না। যে আর্গুমেন্টটা আছে, একটা হাইপোথেসিস আছে এরকম যে সিটি কর্পোরেশন নির্বাচনগুলো আওয়ামী লীগ দিয়ে মূলত টেস্ট করার চেষ্টা করেছে আসলে পরিস্থিতি কি, তারপর তারা ন্যাশনাল ইলেকশন স্ট্র্যাটেজি ব্যবহার করবে। আমি মনে করি এটা দুটো কারণে ছিল, একটা হলো পরীক্ষা করে দেখা, আর একটা বিএনপিকে নির্বাচনে আনা যায় কিনা এটা দিয়ে, একটা টোপ যে তুমি তো জিতে গেছো, নির্বাচনে আসো। জাতীয় নির্বাচন শেখ হাসিনা ম্যানিপুলেট করতেন, বিএনপির অধীনে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথাকথিত থেকেও থাকতো, কিছু আসতো যেত না। এরকম আরও কয়েকটা মন্ত্রণালয় দিলেও কিছু আসতো যেত না। শেখ হাসিনা যেখানে বসে আছেন, দিনের শেষে সবকিছু সেভাবেই হতো। বরং বিএনপি ওই নির্বাচনে গিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারকে বৈধতা দিতেন। 18 সালে বিএনপিকে নির্বাচনে যেতে হয়েছিল কারণ তার নিবন্ধন বাতিল হয়ে যেতে পারতো, বাতিল করে সে ধারের শীষ মার্কাটা অন্য কাউকে দিয়ে দেওয়ার প্রবাবিলিটি ছিল। বিএনপি 18 সালেও যে খুবই কনভিন্সড হয়ে নির্বাচনে গেছে আমি সেটা মনে করি না। কিন্তু সেই নির্বাচনেই আওয়ামী লীগের সাথে আতাত করতে যদি বিএনপি করতো, বিএনপির সাথে সেই অফার ছিল, সেখানেই এসে বেগম খালেদা জিয়া তার ট্রিটমেন্ট আরও বেশ আগে নিতে পারতেন। 18 সালের নির্বাচনে তিনি রীতিমতো জেলে, তার আগে তাকে জেলে পাঠানো হয় এবং তিনি যদি সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতেন উনি জেলে থাকতেন না, উনি জামিন পেয়ে যেতেন, বিদেশে চিকিৎসার জন্য যেতে পারতেন। কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। বিএনপি
রাস্তায় থেকেছে, ফাইট করেছে, সেই কারণেই শেখ হাসিনাকে ইতিহাসের বিভৎসতম ঘটনাটা ঘটাতে হয়েছিল 18 সালে। জাস্ট খালেদা জিয়া তার সাথে আঁতাত করেননি বলে, আপোষ করেননি বলে 53 জন প্রার্থী শারীরিকভাবে আহত এবং রক্তাক্ত হয়েছেন। বহু প্রার্থী কারাগারে ছিলেন এবং সেই কুখ্যাত রাতের ভোট এটা করতে হয়েছিল কারণ বেগম খালেদা জিয়া তার সাথে আঘাত করেননি। ওই একটা ভোট আওয়ামী লীগের ক্ষমতায় থাকার লেজিটিমেসি একেবারে শেষ করে দিয়েছিল। 14 এক ধাপ, তারপর 18 এবং 24 সালের কথাও বলছি। 24 সালেও তখন খালেদা জিয়া অনেক দুর্বল হয়ে পড়েছে, তিনি হসপিটালে ছিলেন সেই সময়টাতে, নির্বাচনের আগে দীর্ঘ সময়। তার সাথে দেখা করেছেন তার দলের বাইরের কোনো রাজনৈতিক নেতা, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে এভাবে বলেছেন, উনি খুব স্ট্রংলি একটা কথা বলেছেন যে কোনোভাবেই নির্বাচনে যাওয়া যাবে না, কেউ যেন নির্বাচনে না যায়। আপনারা কনভিন্স করার চেষ্টা করেন সবাইকে সাথে নিয়ে নির্বাচন থেকে দূরে থাকুন। এখানেও বেগম খালেদা জিয়া কম্প্রোমাইজ করেননি। উনি বাসায় ছিলেন, উনি সরকার এক্সিকিউটিভ অর্ডারে বাইরে এসছেন, কিন্তু ওনাকে বিদেশে যেতে দেওয়া হচ্ছিল না। রেজাল্ট কি হতো সেটা পরের কথা, কিন্তু বিদেশে গিয়ে দেখার যে স্কোপ ছিল সেই সুযোগটা উনি নেননি। উনি কম্প্রোমাইজ করেন। এগেইন 24 সালে যদি কম্প্রোমাইজ করতেন তাকে বিদেশে যাওয়ার পারমিশন তখনই দিয়ে দেওয়া হতো। আওয়ামী লীগ মরিয়া ছিল কোনো না কোনোভাবে কিছু মানুষজনকে বাইরে থেকে নির্বাচিত করিয়ে আনা। দুটো দোকান খোলা হয়েছিল, তৃণমূল, বিএনপি এবং বিএনপির সিগনিফিকেন্ট কাউকে নিতে পারেনি, নিতে পারলে জিতিয়ে আনতো। যারা গেছে, জেনারেল ইব্রাহিম, শাহজাহান ওমর, যাদেরকে জিতিয়ে আনা হয়েছিল সেভাবে জিতিয়ে আনা হতো, কিন্তু উনি কম্প্রোমাইজ করেননি। এটাই বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবধূ থেকে একটা রাজনৈতিক দলকে গড়ে তোলা, রাজনৈতিক দল আসলে বিএনপি হয়ে উঠেছে বেগম খালেদা জিয়ার হাত ধরে, আমাদের এটা বলতেই হবে। জেনারেল জিয়া যখন ক্ষমতায় আসলেন এবং এরপর যখন প্রেসিডেন্ট হলেন, তিনি দল তৈরি করলেন, কিন্তু একটা ক্ষমতায় থেকে একটা দলকে আসলে দল হিসাবে বোঝা কঠিন, কারণ ক্ষমতার একটা আলাদা অরা আছে, ওটার মধ্যে সবাই থাকতে চায়, আসতে চায়। ক্ষমতা নানান রকম মজা নিতে, বেনিফিট নিতে অনেকে এসে হাজির হয়। সুতরাং সেই দলটা যখন আর ক্ষমতায় থাকে না, তখন সে কিভাবে দল হিসাবে কাজ করছে সেটা দেখার। সুতরাং বেগম খালেদা জিয়ার হাত ধরেই বিএনপি নামের এই দলটা তৈরি হয়েছে আদতে রাজনৈতিক দল হিসেবে, আমি বিশ্বাস করি। সেটা এরশাদ বিরোধী আন্দোলনের সময়, এবং খুবই রাইট ডিসিশনস নিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রে। সে নির্বাচনে যাননি, মানে তখনই তার আপোষহীন সেই ভাবমূর্তি গড়ে উঠেছিল। এবং আরেকজন শেখ হাসিনা বেইমান হয়ে উঠেছিলেন, যিনি বেইমান হবে ঘোষণা দিয়ে পরদিনই নির্বাচনে গেছেন, এবং তার সেই লড়াই পরবর্তীতে এরশাদ পতনের সাথে যুক্ত, ক্ষমতায় আসা, এবং ফাইনালি 8 সালের পর থেকে, বিশেষ করে 11 সালের পর থেকে যখন আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, সেই সময়ে যে পরিমাণ টর্চার বিএনপির উপরে হয়েছে শেষ পর্যন্ত 24-এ এসে, এই দীর্ঘ 13 বছর এই অকল্পনীয় টর্চারের মধ্যে থেকে বিএনপি দলটা ইন্টিগ্রেটেড থেকেছে। এটা দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে সত্যিকার অর্থে রাজনৈতিক দল হয়ে উঠেছে। এর একটা বিরাট অংশ জেলে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়াই তার নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে জনাব তারেক রহমান, তিনিও খুবই যোগ্য নেতৃত্ব দিয়ে সেই দলটাকে সেই জায়গাটায় ধরে রাখতে পেরেছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার একটা বিরাট জায়গার মধ্যে আছে। আবারও বলছি, উনি জেলে থেকেও উনি কম্প্রোমাইজ করতে পারতেন। 18 নির্বাচনের আগে জেলে যাওয়ার কিছুদিনের মধ্যে, ঠিক আছে 50-60-70টা সিট মেনে নিলাম, আমি তোমার সাথে কোলাবোরেট করবো, তুমি ক্ষমতায় থাকো। এক সন্তানকে হারিয়েছেন, অপর সন্তানের সাথে জীবনের বাকি সময়গুলো কাটাতে পারতেন, উনি করেননি। সুতরাং জেলের মধ্যে থেকেও বা পরবর্তীতে বের হয়ে এসেও তিনি আসলে তার যে আপোষহীন চরিত্র সেটা ধরে রেখে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অকল্পনীয় বড় একটা কাজ করেছেন এবং অকল্পনীয় বড় আত্মত্যাগ করেছেন। নিশ্চিতভাবে তার চিকিৎসকরা তাকে এটা জানিয়েছেন যখন তিনি প্রাথমিকভাবে জেলে ছিলেন, যখন তার লিভার সিরোসিসের লক্ষণ প্রকাশ পাচ্ছিল, তখন নিশ্চয়ই তাকে জানিয়েছিলেন যে এটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা ট্রান্সপ্লান্টটা করতে হবে, কিন্তু সেটাই ডেফিনিটিভ ট্রিটমেন্ট। বাকি সব কিছু আসলে আর কোনোটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট না, কিউরেটিভ ট্রিটমেন্ট না। ওগুলো দিয়ে ভালো রাখার চেষ্টা করা হয়, লিভারের উপরে চাপ কমানোর চেষ্টা করা হয়, এরকম নানান কিছু করা হয়, তাতে লাইফ এক্সপেক্টেন্সি কিছুটা বাড়ানো যায়। কিন্তু ওটা লিভার ট্রান্সপ্লান্ট হলে যেমন হতো তেমন হয় না। চিকিৎসকরা নিশ্চয়ই তাকে বলেছিলেন, উনি কেয়ার করেননি এবং মাসুল দিয়েছেন। কিন্তু দিনের শেষে আমরা এটুকু বলতে চাই, জেনে শুনে নিশ্চিতভাবেই তিনি এক অসাধারণ আত্মত্যাগ করে ফেলেছেন। আমরা আশা করি তিনি অনেকটা সুস্থ থাকবেন, লাইফ এক্সপেক্টেন্সি যতটা সম্ভব বাড়বে, কিন্তু উনি অলরেডি একটা ঝুঁকি নিয়ে ফেলেছেন এবং সেটার মাসুল দিয়ে ফেলেছেন। আমাদের ইতিহাসে তার নাম এই কারণে স্বর্ণাক্ষরে লিখিত থাকা উচিত, আমি বিশ্বাস করি সেটা থাকবে। একটা মানুষ তার ভুল ত্রুটি সমস্যা সব কিছুর ঊর্ধ্বে উঠে এটা করবে, এবং আমাদের জেনজিরা বিএনপি করতে হবে না, খালেদা জিয়াকে সমর্থন করতে হবে না, কিন্তু তার যে স্থান, তার যে জায়গা, সেটায় তাকে রাখার জন্য তাদের বুঝতে হবে, তার লড়াইটাকে রেকগনাইজ করতে হবে। কোনো রকম কোনো ট্রোল আমরা কাউকে দেখেছি 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তাকে নিয়ে কিছু ক্ষেত্রে ট্রোল করার চেষ্টা করা হয়েছে, এটা অন্যায়, এটা ভুল।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।